স্কুল লেভেল জিওগ্রাফির এই পর্বে সকলকে স্বাগতম। এর আগের পর্বে আমরা নদীর কাজ সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা নদীর কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে জানব। তো প্রথমেই নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপকে আমরা দুটো ভাগে ভাগ করে নিই। প্রথমত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, দ্বিতীয়ত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এখন আমরা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই বলে নেই, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর প্রধানত নদীর উচ্চ গতিতেই গড়ে ওঠে, যার প্রথম ভূমিরূপ আই আকৃতির উপত্যকা। পার্বত্য অঞ্চলে প্রবল জলস্রোত ও বাহিত শিলাখণ্ডের সঙ্গে নদীখাতের ঘর্ষণের ফলে পার্শ্বক্ষয় অপেক্ষা নদীর নিম্নক্ষয় বেশি হয়। এর ফলে নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর হয়ে ইংরাজি আই অক্ষরের আকার ধারণ করে। একে আই আকৃতির উপত্যকা বলে। দ্বিতীয়ত ভি আকৃতির নদী উপত্যকা। পার্বত্য অঞ্চলে প্রবল জলস্রোত ও শিলাখণ্ডের ঘর্ষণের সঙ্গে ভূমিক্ষয় ও ধসের ফলে নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে সামান্য পার্শ্বক্ষয়ও ঘটে। ফলে নদী উপত্যকা যেমন গভীর হয়, তেমনি নদীর পার কিছুটা ক্ষয়প্রাপ্তও হয়। ফলে নদী উপত্যকা অনেকটা ইংরাজি ভি আকৃতির আকার ধারণ করে। তৃতীয়ত গিরিখাত ও ক্যানিয়ন। পার্বত্য অঞ্চলে ব্যাপক নিম্নক্ষয়ের ফলে যে সংকীর্ণ ও গভীর নদী উপত্যকার সৃষ্টি হয় তাকে গিরিখাত বলে। যেমন পেরুর কলকা নদীর গিরিখাত পৃথিবীর গভীরতম গিরিখাত। আর শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন। চতুর্থত জলপ্রপাত। নদীর প্রবাহ গতির মধ্যে জলতলের প্রভেদকে জলপ্রপাত বলে। অর্থাৎ নদী তার প্রবাহ পথে হঠাৎ খাড়া ঢাল বরাবর নিচের দিকে পড়লে জলপ্রপাতের সৃষ্টি হয়। এই জলপ্রপাত অনেকগুলো কারণে সৃষ্টি হতে পারে। কারণগুলো আমি ব্যাখ্যা করে দিচ্ছি। যার প্রথম কারণ হতে পারে চ্যুতির ফলে। নদীর গতিপথে হঠাৎ কোনো চ্যুতির সৃষ্টি হলে খাড়া ঢালের সৃষ্টি হয়, ফলে সেখানে জলপ্রপাতও সৃষ্টি হয়। যেমন আফ্রিকার জামবেসি নদীর ওপর জামবেসি জলপ্রপাত এই চ্যুতির ফলে সৃষ্ট একটি জলপ্রপাত। দ্বিতীয়ত লাভা প্রবাহ। নদীর গতিপথে কঠিন লাভাস্তর অবস্থান করলে জলতলের প্রভেদ ঘটে, ফলে জলপ্রপাতের সৃষ্টি হয়। তৃতীয়ত ঝুলন্ত উপত্যকায়। পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয়। এই ঝুলন্ত উপত্যকার খাড়া ঢালের মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাতের সৃষ্টি হয়। যেমন ক্যালিফোর্নিয়ার ইয়েসোমিতি জলপ্রপাত এইভাবে সৃষ্টি হয়েছে। পরবর্তীতে মালভূমির প্রান্তভাগে। মালভূমির প্রান্তভাগের খাড়া ঢালে জলপ্রপাতের সৃষ্টি হয়। যেমন হুড্রু জলপ্রপাত। পরবর্তী কঠিন ও কোমল শিলাস্তরের পাশাপাশি অবস্থান। কঠিন ও কোমল শিলাস্তর পাশাপাশি অবস্থান করলে কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে খাড়া ঢালের সৃষ্টি হয়। ফলে সেখানে জলপ্রপাতের সৃষ্টি হয়। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত এইভাবেই সৃষ্টি হয়েছে। এই জলপ্রপাত আবার বিভিন্ন ধরনের হয়। যেমন র্যাপিড। কম ঢালযুক্ত জলপ্রপাতকে বলা হয় র্যাপিড। যেমন ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এইরূপ জলপ্রপাত দেখা যায়। কাসকেড।
জলপ্রপাতের অসংখ্য ধারা যখন সিঁড়ির ধাপের মতো ধাপে ধাপে নেমে আসে তখন তাকে কাসকেড বলে। যেমন রাঁচির জোনহা জলপ্রপাত এই ধরনের জলপ্রপাতের উদাহরণ। ক্যাটারাক্ট প্রবল ও ভয়ঙ্করভাবে উত্তাল জলরাশি যখন নিচের দিকে নেমে আসে তখন তাকে ক্যাটারাক্ট বলে। যেমন আফ্রিকার ভিক্টোরিয়া এই ধরনের জলপ্রপাতের উদাহরণ। পরবর্তী ভূমিরূপ অর্থাৎ পঞ্চমত আবদ্ধ অভিক্ষিপ্তাংশ। পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে শৈলশিরার অভিক্ষিপ্তাংশ অবস্থান করলে নদী সামান্য বাঁক নিয়ে প্রবাহিত হয়। এরূপ অবস্থায় দূর থেকে দেখলে শৈলশিরাগুলিকে আবদ্ধ অবস্থায় দেখা যায় এবং নদীর গতিপথ আড়াল হয়ে যায়। এইরূপ অবস্থাকে আবদ্ধ অভিক্ষিপ্তাংশ বলে। ষষ্ঠত মন্থকূপ। উচ্চ গতিতে নদীর প্রবল স্রোতের টানে বাহিত শিলাখণ্ডগুলি নদী খাতের সঙ্গে ধাক্কা খেতে খেতে অগ্রসর হয়। জলপ্রপাত বা খরস্রোতের পাদদেশে জলের ব্যাপক ঘূর্ণির ফলে এই সমস্ত শিলাখণ্ড নদী খাতে গোলাকার গর্তের সৃষ্টি করে। এই সমস্ত গর্তগুলিকে মন্থকূপ বলে। এছাড়াও পলিশঙ্কু, কর্তিত শৈলশিরা, খরস্রোত প্রভৃতি ভূমিরূপের সৃষ্টি হয়। এখন আমরা নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। নদীর সঞ্চয় কার্য মূলত মধ্যগতি এবং নিম্নগতি এই উভয় গতির মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর মধ্যে অন্যতম হল প্রথমত প্লাবন ভূমি। সমভূমি অঞ্চলে ভূমির ঢাল কম থাকায় নদীবাহিত শিলাখণ্ড নদী গর্ভে কিছু পরিমাণে সঞ্চিত হয়। এর ফলে নদীর গভীরতা ক্রমশ হ্রাস পেতে থাকে। বর্ষাকালে অতিরিক্ত জলরাশি নদীতে এসে পড়লে তা অনেক ক্ষেত্রে নদীর মধ্য দিয়ে প্রবাহিত হতে না পেরে বন্যার সৃষ্টি করে। এর ফলে নদীর দুই তীরে প্লাবনের ফলে সূক্ষ্ম সূক্ষ্ম পলি, বালি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে এক নতুন ভূমিরূপের সৃষ্টি করে। একে প্লাবন ভূমি বা প্লাবন সমভূমি বলে। পৃথিবীর অধিকাংশ বড় নদী এইভাবে তাদের তীরে প্লাবনভূমির সৃষ্টি করেছে। দ্বিতীয়ত স্বাভাবিক বাঁধ। বন্যার ফলে নদীর জলের সঙ্গে বাহিত পলি, বালি, কাদা প্রভৃতি মাঝে মাঝে নদীর উভয় তীর বরাবর সঞ্চিত হয়ে যে উঁচু বাঁধের সৃষ্টি করে তাকে স্বাভাবিক বাঁধ বলে। বন্যার সময় অনেক ক্ষেত্রে এই স্বাভাবিক বাঁধ ভেঙে যায়। একে প্লাবন ফাটল বলে। গঙ্গা নদী, মুঙ্গের, বক্সার, চুনার প্রভৃতি অঞ্চলে এই ধরনের বহু প্লাবন ফাটলের সৃষ্টি করেছে। তৃতীয়ত নদী বাঁক। সমভূমি অঞ্চলে নদীর শক্তি কমে যায় বলে বাধা এড়ানোর জন্য নদী আঁকাবাঁকা গতিপথে প্রবাহিত হয়। নদীর এইরূপ আঁকাবাঁকা প্রবাহ পথকে নদী বাঁক বা মিয়েন্ডার বলে। যেমন ভাগীরথী, হুগলি নদীতে এই ধরনের অসংখ্য মিয়েন্ডার বা নদী বাঁক দেখা যায়। চতুর্থত অশ্বক্ষুরাকৃতির হ্রদ। অসংখ্য বাঁক বিশিষ্ট নদীতে পার্শ্বক্ষয়ের ফলে নদীর বাঁক এত বেশি বৃদ্ধি পায় যে অনেক সময় দুটি বাঁক খুব কাছাকাছি এসে পড়ে। এরূপ ক্ষেত্রে ওই বাঁক দুটির মধ্যবর্তী অংশ ক্ষয় পেলে বাঁক দুটি জুড়ে যায় ও নদী সোজা পথে বয়ে চলে। ক্ষয়প্রাপ্ত বাঁকা অংশটি তখন নদীর থেকে বিচ্ছিন্ন হয়ে হ্রদের আকারে অবস্থান করে। এইরূপ হ্রদ অনেকটা ঘোড়া বা গরুর খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। মুর্শিদাবাদ জেলায়
গঙ্গার দুই পাশে এইরূপ বহু অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়। পঞ্চমত, বদ্বীপ। মোহনার নিকট ভূমির ঢাল প্রায় সমুদ্র সমতলে অবস্থান করে। নদীবাহিত বিভিন্ন বোঝা সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে দ্রুত থিতিয়ে পড়ে, ফলে মোহনার নিকট সমুদ্র ক্রমশ অগভীর হয়ে নতুন ভূমিরূপ গঠন করে। এই ধরনের ভূমিরূপ দেখতে অনেকটা মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো হয় বলে একে বদ্বীপ বা ডেল্টা বলা হয়। যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এই বদ্বীপ সৃষ্টির জন্য কতকগুলি অনুকূল অবস্থার প্রয়োজন হয়। যেমন সমুদ্র স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হতে হবে। দ্বিতীয়ত, নদীর মধ্যে দিয়ে অধিক শিলাচূর্ণ বহন করতে হবে। তৃতীয়ত, সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতা অপেক্ষা নদীর সঞ্চয়ের হার অধিক হতে হবে। চতুর্থত, অগভীর সমুদ্র। পঞ্চমত, মোহনার নিকট জলের অধিক ঘনত্ব প্রভৃতি। এছাড়া নদী মঞ্চ, চড়া প্রভৃতি ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে। এখান থেকে তোমাদের জন্য দুটি প্রশ্ন থাকলো: মন্থকূপ ও প্রপাতকূপের পার্থক্য এবং নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লিংক শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দাও।